অপহরণের ঘটনা সেনাবাহিনীতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেই কালো রাত্রির পরদিন আমাকে সেনা সদরে তলব করে পাঠানো হয়। আর্মি হেডকোয়ার্টার্সে উপস্থিত হয়েই জানতে পারলাম চিফ আমাকে ডেকেছেন, কিন্তু তার আগেই ডাক পড়ল জেনারেল জিয়ার অফিসে। মেজর হাফিজ তখন পিএস কর্ড টু ডিসিএএস। সেই আমাকে খবর দিল জেনারেল জিয়া আমার সাথে কথা বলতে চান। তিনি আমার অপেক্ষায় আছেন। অনুমতি নিয়ে আমি গিয়ে ঢুকলাম তার অফিসে। গতরাতে কি ঘটেছে তিনি জানতে চাইলেন। সব কিছুই বিস্তারিত খুলে বললাম তাকে। সব শুনে তিনি বেশ উত্তেজিতভাবেই বললেন, দিস ইজ ইনক্রেডিবল অ্যান্ড রিডিকুলাস, দিস ইজ সিম্পলি নট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, দেখো চিফ কি বলে। তার অফিস থেকে বেরিয়ে আসতেই হাফিজ তার ঘরে নিয়ে গেল। নূরও ছিল সেখানে। হাফিজ বলল, দেখো ডার্লিং, গতরাতের বিষয়টা শুধুমাত্র তোমার আর ভাবির ব্যাপারই নয়, সমস্ত আর্মির ডিগনিটি, প্রাইড অ্যান্ড অনার আর অ্যাট স্টেক, মানে আমরা সবাই এর সাথে জড়িত। ইউ গট টু আন্ডারস্ট্যান্ড দিস ক্লিয়ারলি, ওকে? অন্যান্য সব ব্রিগেডের সাথে আলাপ হয়েছে, তারাও এ ব্যাপারে সবাই একমত। দিস হ্যাজ গট টু বি সর্টেড আউট রাইট অ্যান্ড প্রপার। শেখ মুজিব কি বিচার করবে? আমরা শফিউল্লাহর মাধ্যমে দাবি জানাবো আর্মির তরফ থেকে। প্রধানমন্ত্রীকে সে দাবি অবশ্যই মানতে হবে। দাবিগুলোও আমরা ঠিক করে ফেলেছি। তুমি শফিউল্লাহ কি বলে সেটা শুনে আসো, তারপর যা করবার সেটা আমরা করব। আর্মি হেডকোয়ার্টার্সে সমস্ত তরুণ অফিসারদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। হাফিজের অফিস থেকেই চিফের এডিসিকে ইন্টারকমে জানালাম, আই এম থ্রু উইথ ডিসিএস, সো আই এম ফ্রি নাও টু সি দ্য চিফ। রাইট স্যার, বলে রিসিভার নামিয়ে রাখল এডিসি। কিছুক্ষণ পরই এডিসি হাফিজের কামরায় এসে জানালো চিফ আমার জন্য অপেক্ষা করছেন। চিফের অফিসে ঢুকতেই তিনি আমাকে বসতে বললেন। চেয়ার টেনে বসলাম মুখোমুখি। হাউ আর ইউ? ফাইন স্যার। হাউ ইজ নিম্মি? শি ইজ ওকে স্যার, বাট টেরিবলি আপসেট। কোয়াইট ন্যাচারাল, বাট শি ইজ এ ব্রেভ গার্ল, আই মাস্ট সে। The way she talked to Prime Minister was really commendable. এই সমস্ত কথার পর আসল বিষয়ের অবতারণা করলেন জেনারেল শফিউল্লাহ। দেখো ডার্লিং, গত রাতের ঘটনায় প্রধানমন্ত্রী নিজেই দুঃখ এবং অনুতাপ প্রকাশ করেছেন। আই এম অলসো ভেরি সরি অ্যাবাউট দ্য হোল অ্যাফেয়ার। শেখ সাহেব তো তোমাদেরও আপনজন, অত্যন্ত স্নেহ করেন তোমাদের দুজনকেই। তিনি যখন চাইছেন তুমি গাজীকে মাফ করে দাও, তার সেই ইচ্ছা তুমি পূরণ করবে, সেটাই তো তিনি আশা করেছেন। তুমি যদি গাজীকে মাফ করো তবে তিনি খুশি হবেন, তাই নয় কি? স্যার, তিনি আমাদের বিশেষ শ্রদ্ধার পাত্র। পারিবারিকভাবে আমাদের ঘনিষ্ঠতাও আছে, সেটাও সত্য। তিনি ও তার পরিবার আমাদের ভালোবাসেন, কিন্তু নীতির ব্যাপারে আপোষ আমি করতে পারবো না। সেটা আপনার সামনেই তাকে আমি বলে এসেছি, অ্যান্ড আই শ্যাল স্টিক টু দ্যাট টিল দ্য এন্ড। ওয়েল, দ্যাটস আপ টু ইউ দেন। আই হ্যাভ নাথিং মোর টু টেল ইউ। থ্যাংক ইউ স্যার। বলে বেরিয়ে এসে দেখি চিফের অফিসের সামনে এইচকিউর প্রায় সব অফিসার একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। তারা আমার কাছে জানতে চাইল চিফ কি বললেন। আমি আমাদের কথোপকথনের সবটাই তাদের হুবহু খুলে বললাম। ক্ষুব্ধ হয়ে উঠল সবাই। একজন এডিসিকে বলল, গো অ্যান্ড কল হিম আউট হেয়ার, উই ওয়ান্ট টু টক টু হিম। এডিসির মাধ্যমে অফিসারদের অভিপ্রায় জানতে পেরে বেরিয়ে এলেন জেনারেল শফিউল্লাহ। সবাই তাকে ঘিরে দাঁড়ালো। চিফ বললেন, বলো তোমাদের কি বলার আছে। স্যার, গত রাতের ঘটনা শুধুমাত্র মেজর ডালিম এবং তার স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার নয়। আমরা আজ যেখানে দুষ্কৃতিকারীদের দমনের জন্য
সারা দেশে ডেপ্লয়েড, সেই পরিস্থিতিতে বিনা কারণে গাজী ও তার সন্ত্রাসীরা অস্ত্রের মুখে আমাদেরই একজন অফিসার এবং তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করেছে। এটা সম্পূর্ণ বেআইনি নয়? It has compromised the honor and the dignity of the whole armed force, particularly army. We can't take it line. It has got to be sorted out right and proper. কথাগুলো বলল একজন। জেনারেল শফিউল্লাহ জবাবে বলার চেষ্টা করলেন, Well, the Prime Minister is personally very sorry about the whole affair. That's not enough. শফিউল্লাহকে থামিয়ে দিল একজন। Now, sir, you being our chief and the leader have to shoulder your responsibility to uphold the honor and the dignity of this army. সমগ্র সেনাবাহিনীর তরফ থেকে আমাদের 3টি দাবি আপনাকে জানাচ্ছি। 1. গাজীকে তার সংসদ পদ এবং অন্যান্য সমস্ত সরকারি পদ থেকে এই মুহূর্তে অব্যাহতি দিয়ে তাকে এবং তার অবৈধ অস্ত্রধারীদের অবিলম্বে আর্মির হাতে সোপর্দ করতে হবে প্রধানমন্ত্রীকে, যাতে তার আইন অনুযায়ী তাদের সাজা হয়। 2. গত রাতের সমস্ত ঘটনা সব প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে দেশের জনগণকে অবগত করার অনুমতি দিতে হবে প্রধানমন্ত্রীকে। 3. যেহেতু গাজী আওয়ামী লীগের সদস্য, সেই পরিপ্রেক্ষিতে পার্টি প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে মেজর ডালিম এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। আপনাকে আমাদের এই 3টি দাবি নিয়ে যেতে হবে প্রধানমন্ত্রীর কাছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে এই দাবিগুলো মেনে নিতে হবে। এই দাবিগুলো আপনি যদি আদায় করতে অপারগ হন, তবে ইউ হ্যাভ গট নো রাইট টু সিট অন ইউর চেয়ার। ইউ উইল বি কনসিডার্ড নট ফিট এনাফ টু লিড দিস আর্মি। ঘাবড়ে গিয়ে ঢোক গিলতে লাগলেন জেনারেল শফিউল্লাহ। থতমত খেয়ে বেসামাল অবস্থায় কিছু একটা বলতে যাচ্ছিলেন তিনি, কিন্তু তার আগেই লেফটেন্যান্ট শামসের মুবিন চৌধুরী বীর বিক্রম তার কোমরের বেল্ট খুলে ছুঁড়ে ফেলে দিল জেনারেল শফিউল্লাহর পায়ের কাছে। উই সার্ভ দ্য আর্মি ফর আওয়ার প্রাইড, অনার অ্যান্ড ডিগনিটি। ইফ দ্যাট ইজ নট দেয়ার দেন আই হেট টু সার্ভ দ্যাট আর্মি অ্যানি লঙ্গার। উত্তেজিতভাবে উপস্থিত সবাই একই সাথে বলে উঠল, স্যার, ইউ গট টু রেস্টোর আওয়ার লস্ট অনার অ্যান্ড ডিগনিটি। উই হ্যাভ হ্যাড এনাফ হিউমিলিয়েশন, বাট নো মোর, স্যার। প্লিজ ডোন্ট বি অ্যাফ্রেড। উই অল আর উইথ ইউ। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যাভিটি অফ দ্য প্রবলেম অ্যান্ড বি ওয়ান অফ আস। বাইরের শোরগোল শুনে জেনারেল জিয়া কখন বেরিয়ে এসেছিলেন আমরা খেয়ালই করিনি। হঠাৎ তিনি তার গুরুগম্ভীর গলায় বলে উঠলেন, বয়েজ, বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মি। আই হ্যাভ হার্ড এভরিথিং অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউর সেন্টিমেন্ট। আই হ্যাভ অলসো আন্ডারস্টুড দ্য প্রবলেম। ইউর ডিমান্ডস আর জাস্ট অ্যান্ড ফেয়ার। শফিউল্লাহ, you must go with their demands to the Prime Minister and make him understand the gravity of the situation and suggest him to accept the demands for the greater interest of the nation and the armed force. জেনারেল শফিউল্লাহ যেন ধরে প্রাণ ফিরে পেলেন। বললেন, আমি এখনই যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। তক্ষুনি তিনি বেরিয়ে গেলেন গণভবনের উদ্দেশ্যে। তখন দুপুর পেরিয়ে গেছে। শফিউল্লাহ চলে যাবার পর আমরাও মেসে চলে গেলাম লাঞ্চের জন্য। এখানে একটি বিষয় প্রাণিধানযোগ্য। শফিউল্লাহকে যখন ঘেরাও করা হয়েছিল তখন সেখানে কর্নেল এরশাদও উপস্থিত ছিলেন অন্যান্য পিএসওদের সাথে। তিনি তখন এজি হিসেবে হেডকোয়ার্টার্সে পোস্টেড ছিলেন। একসময় জেনারেল শফিউল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন, এরশাদ, তোমার কি অভিমত? স্যার, আই থিঙ্ক দেয়ার ডিমান্ডস আর কোয়াইট লেজিটিমেট।
এ ধরনের ঘটনা আপনার কিংবা আমার সাথেও ঘটতে পারত, যেখানে আর্মি ইজ ডিপ্লয়েড টু মেনটেন ল অ্যান্ড অর্ডার অ্যান্ড এঙ্গেজড ইন অ্যান্টি মিসক্রেন্ট ড্রাইভ। সেখানে এ ধরনের একটা ঘটনাকে শুধুমাত্র ডালিম নিম্নির ব্যক্তিগত ব্যাপার বলে কনসিডার করা উচিত হবে না। It is definitely a question of honor and prestige of the entire army, and you, being the chief, must make this point clear to the Prime Minister and advise the PM correctly to restore the lost honor by accepting the demands. তার জবাব শুনে আমরা বেশ কিছুটা আশ্চর্যই হয়েছিলাম, কারণ তিনি ছিলেন একজন অফিসার। তিনি সাহস করে ওই ধরনের স্পষ্ট বক্তব্য রাখবেন, সেটা আমাদের কাছে ছিল অপ্রত্যাশিত। এতেই প্রমাণিত হয় পাকিস্তান প্রত্যাগতদের মাঝে অনেকেই ছিলেন ন্যায়পরায়ণ। সন্ধ্যার দিকে চিফ ফিরলেন গণভবন থেকে সারাদিন দরবার করে। রাত 8টার দিকে তিনি আমাদের কয়েকজনকে ডেকে পাঠালেন সেনা ভবনে। সেখানে গিয়ে দেখি কর্নেল সাফায়াত এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফও উপস্থিত রয়েছেন। আমরা কুশলাদি বিনিময় করে সবাই বসলাম। চিফ শুরু করলেন, আমি প্রধানমন্ত্রীকে তোমাদের দাবিগুলো জানিয়েছি। তিনি সময় চেয়েছেন। প্রাইম মিনিস্টার যখন সময় চেয়েছেন, তখন তাকে সময় আমাদের দিতে হবেই। চিফের কথার মাঝে ফোড়ন কাটছিলেন কর্নেল সাফায়াত। ব্রিগেডিয়ার খালেদ নিশ্চুপ বসেছিলেন। স্যার, তোমাদের দাবিগুলো বলে আপনি কি এটাই বোঝাতে চাচ্ছেন যে আপনার ও আমাদের মধ্যে পার্থক্য রয়েছে? দাবিগুলো ছিল এন্টায়ার আর্মির তরফ থেকে। তবে কি আমাদের বুঝতে হবে আপনি বা আপনারা, মানে দ্য সিনিয়র লর্ডস, আর নট উইথ আস? জানতে চাওয়া হলো জেনারেল শফিউল্লাহর কাছ থেকে। তিনি এ ধরনের কথায় একটু ঘাবড়ে গেলেন। চালাক প্রকৃতির ব্রিগেডিয়ার খালেদ অবস্থা আঁচ করতে পেরে শফিউল্লাহর হয়ে জবাব দিলেন, বয়েজ, ডোন্ট হ্যাভ রং ইমপ্রেশন। অফকোর্স উই অল আর টুগেদার। হাউ কুড উই বি ডিফারেন্ট অন দিস ইস্যু? কিন্তু স্যার, মনে হয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মানবেন না। সময় চেয়ে নিয়ে তিনি প্রথমত ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাচ্ছেন, দ্বিতীয়ত তার অবস্থাকে পোক্ত করার জন্যই সময় চেয়েছেন তিনি। যদি শেষ পর্যন্ত তিনি আমাদের দাবি মানতে রাজি না হন, তবে কি করা হবে সে সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চাই আমরা। তিনজনই এ কথার কোনো জবাব না দিয়ে চুপ করে বসে থাকলেন। ওয়েল স্যার, if you don't have any idea what to do next, then we shall think what needs to be done, বলে চলে এসেছিলাম আমরা। আজিজ পল্লীর এক বাসায় বৈঠকে বসলাম আমরা। বিষয়বস্তু, দাবি মানা না হলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? অন্যান্য ব্রিগেডের সাথে যোগাযোগ করে মতামত বিনিময় করা হচ্ছিল সবসময়। রাত প্রায় 11টার দিকে খবর পেলাম জেনারেল শফিউল্লাহর সাদা ডাটসন কারে দুজন লোক সিভিল ড্রেসের চাদর মুড়ি অবস্থায় 2 নং গেট দিয়ে বেরিয়ে 32 নং ধানমন্ডির দিকে যাচ্ছে। একজন ইয়াং অফিসারকে মোটর সাইকেল নিয়ে গাড়িকে ফলো করতে বলা হলো। রাত প্রায় 11:30 ওই অফিসার ফিরে এসে জানালো গাড়িতে ছিলেন জেনারেল শফিউল্লাহ এবং কর্নেল সাফায়াত। তারা গিয়ে ঢুকেছিলেন শেখ সাহেবের বাসায়। রাত প্রায় 12:30 দিকে খবর আসতে লাগলো শহরে রক্ষী বাহিনীর মুভমেন্ট শুরু হয়ে গেছে। 2-2 4 মিলে গেল হিসাব। শফিউল্লাহ এবং সাফায়াত শেখ সাহেবের একান্ত বিশ্বাসভাজন বিধায় 32 নম্বরে গিয়ে আমাদের সন্ধ্যার আলোচনার সব কিছুই জানিয়ে এসেছেন। তারই পরিপ্রেক্ষিতে শহরে রক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে আর্মির তরফ থেকে যে কোনো মুভ এর মোকাবেলা করার জন্য। নিজেদের প্রতি তার অনুকম্পা আরও বাড়াবার জন্যই ব্যক্তি পূজার এক ঘৃণ্য উদাহরণ। রাত 2:30টার দিকে বিভিন্ন বর্ডার এলাকা থেকে খবর আসতে লাগলো মধ্যরাত্রির পর থেকে ভারতীয় বাহিনীর অস্বাভাবিকভাবে তৎপরতা শুরু হয়েছে। তার মানে
নিজের নিরাপত্তার জন্য শেখ মুজিব শুধুমাত্র তার অনুগত রক্ষী বাহিনীর এবং সেনাবাহিনীর তার তল্পে বাহক নেতৃত্বের ওপর আস্থা রেখে স্বস্তি পাচ্ছেন না, তাই বন্ধু রাষ্ট্রের সাহায্যও চেয়ে বসেছেন মৈত্রী চুক্তির আওতায়। আমরা কয়েকজন শহর ঘুরে দেখলাম খবরগুলো সত্যি। দুঃখ হলো পেশাগত নিজ যোগ্যতায় নয়, শেখ মুজিবের বদন্যতায় যারা এক লাফে মেজর থেকে জেনারেল বনে গেছেন তারা নিজেদের চামড়া পর্যন্ত বিকিয়ে দিয়ে বসে আছেন শেখ সাহেব এবং তার দলের স্বার্থ রক্ষার জন্য। ব্যতিক্রম অবশ্য ছিল, জেনারেল জিয়াউর রহমান ছিলেন তেমনই একজন, কিন্তু কথাই আছে এক্সেপশন ইজ নেভার অ্যান এক্সাম্পল। ধিক্কার এসে গিয়েছিল আমাদের মনে এ সমস্ত মেরুদণ্ডহীন মতলববাজ সিনিয়র অফিসারদের চারিত্রিক দুর্বলতা জানার পর। পরদিন শফিউল্লাহর ডাক পড়ল গণভবনে। ফিরে এসেই আমাকে ডেকে পাঠালেন তিনি। গত দুদিনের তুলনায় আজ তাকে বেশি কনফিডেন্ট দেখাচ্ছিল। ওয়েল ডার্লিং, দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ আস্কড ফর টাইম অ্যাজ ইউ হ্যাভ বিন অলরেডি টল্ড। Meanwhile, I am ordering a court of inquiry about the whole matter that has happened so far, just for an official record. Once the court of inquiry is finished, you will go back to Kumilla. Right, sir. বলে সেলুট করে বেরিয়ে এসেছিলাম তার অফিস কক্ষ থেকে। কি অদ্ভুত যুক্তি! দোষ করল গাজী গোলাম মোস্তফা, আর কোর্ট অফ ইনকোয়ারি হবে আমার। বর্তমান অবস্থায় চিফের হুকুম মেনে নিয়ে কোর্ট অফ ইনকোয়ারির পরিণাম পর্যন্ত চুপচাপ থাকতে হবে সিদ্ধান্ত হলো। কোর্ট অফ ইনকোয়ারি শেষ করে কয়েকদিন পর কুমিল্লায় ফিরে এলাম। রাষ্ট্রপতি আমাদের চাকুরি থেকে অবসর দিয়ে আমাদের প্রতি ন্যায় বিচার করলেন। রাষ্ট্রপতির ৯ নং আদেশ বলে ৮ জন সামরিক অফিসারকে চাকরিচ্যুত করা হয়। নূর ও আমিও ছিলাম তাদের মধ্যে। মাসখানেক পর জুলাই মাসের শেষার্ধে এক সন্ধ্যায় আমার বাসায় একটি পার্টি ছিল। নিমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই এসে গেছে। বাইরে ইলশে গুড়ির বৃষ্টি হচ্ছে। হুদা ভাবিও এসে গেছেন, কিন্তু হুদা ভাইয়ের পাত্তা নেই। বেশ একটু দেরি করেই এলেন কর্নেল হুদা। ভীষণ শুকনো তার মুখ, অস্বাভাবিক গম্ভীর তিনি। এসে সবার সাথে কুশল বিনিময় করে এক কোণায় গিয়ে বসলেন তিনি। বোঝা যাচ্ছিল কারোর সাথে কথাবার্তা বলার তেমন একটা ইচ্ছে নেই তার। সদা উচ্ছল হুদা ভাই এত নীরব কেন? ব্যাপারটা খুবই অস্বাভাবিক ঠেকল। এক ফাঁকে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে হুদা ভাই? কোনো অঘটন ঘটেনি তো? না, কিছু না। নিজেকে কিছুটা হালকা করে নেবার জন্য ড্রিঙ্কসের গ্লাসটা হাতে তুলে নিলেন তিনি। নিম্মি অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। হঠাৎ হুদা ভাই নিম্মিকে ডেকে পাশে বসালেন। প্রশ্ন করলেন, আচ্ছা নিম্মি, ধরো এমন একটা খবর তুমি পেলে যার ফলে তোমার এই সুন্দর সাজানো সংসারটা ওলটপালট হয়ে গেল। তোমাদের এই সুখ কেউ কেড়ে নিল, তখন কি করবে? নিম্মি অবাক বিস্ময়ে হুদা ভাইকে ভালো করে দেখে নিয়ে বলল, আজ আপনার কি হয়েছে হুদা ভাই? কি সব এলোমেলো বললেন? কিছুই বুঝতে পারছি না। বলেন না কি হয়েছে। আমিও এরই মধ্যে তাদের সাথে যোগ দিয়েছি। ডালিম, ঢাকা থেকে কোনো খবর পেয়েছ? জিজ্ঞেস করলেন কর্নেল হুদা। না তো, তেমন কিছু হলে নিশ্চয়ই পেতাম। প্লিজ হুদা ভাই, রহস্য বাদ দিয়ে বলেন না কি হয়েছে, ব্যাপার কি? যা হবার নয় তাই হয়েছে। প্রেসিডেন্সিয়াল অর্ডার নং 9 প্রয়োগ করে আর্মি থেকে ৮ জন অফিসারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তুমি এবং নুরো রয়েছ এই ৮ জনের মাঝে। খবরটা অপ্রত্যাশিত, তাই হজম করতে কিছুটা সময় লাগলো। নিজেকে স্বাভাবিক করে নিয়ে নিম্মিকে ডেকে বললাম, জান, টেক ইট ইজি, নিজেকে সামলে নাও। Don't get upset and spoil the party. Let this be over, then we shall think about it. Now be brave as you have always been, and
অ্যাক্ট লাইক এ গুড হোস্ট, ওকে? মেয়ে মানুষ তার উপর ভীষণ স্পর্শকাতর এবং কোমল প্রকৃতি নিম্নি। তবুও সেদিন অতি কষ্টে সব কিছুই সামলে নিয়েছিল সে। অতিথিদের কেউই কিছু বুঝতে পারেনি কি অঘটন ঘটে গেছে ইতিমধ্যে। খবরটা তখন পর্যন্ত কেউ জানত না। পার্টি শেষে একে একে অভ্যাগতদের সবাই বিদায় নিয়ে চলে গেল। থেকে গেলেন শুধু হুদা ভাই ও ভাবি। ভাবিকে খবরটা দেয়া হলো। খবরটা জেনে ভাবি ভেঙে পড়লেন। আমাদের অত্যন্ত স্নেহ করতেন তিনি। নিম্মিও আর নিজেকে সামলে রাখতে পারল না। ক্ষোভে কান্নায় জড়িয়ে ধরল ভাবিকে। আমি ও হুদা ভাই দুজনে তাদের শান্ত করার চেষ্টা করছিলাম। হুদা ভাই বললেন, কাম অন, নাও both of you hold yourselves. This is not the end of the world. Allah is there and He is great. Please stop crying and think what should be done. নীলু ভাবি কাঁদছেন আর হুদা ভাইকে বলে চলেছেন, গুদু, you must do something about this injustice. You have to do whatever necessary. This is simply outrageous. You must not take this lying. No way, get this very clear. নীলু ভাবির আন্তরিকতায় মন ভরে গেল। I got it, Nilu. I got it. Please, calm down. I promise you. I shall go out of my way to redress this. Nimmi, you too, please stop crying. Don't you have faith on your Huda bhai? আমাকে বললেন, কাল তোমাকে নিয়ে আমি ঢাকায় যাব এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। নিম্মি, তুমিও যাবে আমাদের সাথে। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে ফোন এলো। নূর বলল, স্যার, উই হ্যাভ বিন স্যাকড আন্ডার PO9. উই নিড ইউর প্রেজেন্স হেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। জবাব দিলাম, আমি এবং হুদা ভাই কালই আসছি। টেলিফোন রেখে দিলাম। পরদিন ব্রিগেডের সবাই খবরটা জেনে গেল। কর্নেল হুদা সকলেই পোস্ট কনফারেন্স কল করলেন। সেখানে তিনি বললেন, ডালিম এবং আমি ঢাকায় যাচ্ছি। I can assure you all that I personally shall do everything to redress this shocking injustice. এ ব্যাপারে তোমাদের চেয়ে আমার অসন্তোষ কম নয়। ঢাকায় এলাম আমরা। আর্মি হেডকোয়ার্টার্সে চরম উত্তেজনা। শফিউল্লাহ অফিসে নেই, তিনি নাকি অসুস্থ। জেনারেল জিয়া আমি এসেছে জানতে পেরে ডেকে পাঠালেন। গিয়ে ঢুকলাম তার অফিসে। তিনি সিট থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলেন। স্বল্পভাষী লোক, বললেন, হ্যাভ ফেইথ ইন আল্লাহ, হি ডাজ এভরিথিং ফর দ্য বেটার। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অ্যান্ড আই এম শিওর ম্যানি মোর হেডস উইল রোল। দোয়া করবেন স্যার। ঠিকই বলেছেন, সব কিছুই আল্লাহর ইচ্ছাতেই ঘটে, বললাম আমি। উই মাস্ট কিপ ইন টাচ অ্যান্ড ইউ ক্যান কাউন্ট অন মি ফর এভরিথিং জাস্ট অ্যাজ বিফোর। For any personal need, my doors are always open to you. Thank you very much, sir. You are most kind, but you must remain alert as you are our last hope. Future will say what is there in our common destiny. MS ব্রাঞ্চ থেকে PO9 এর লিখিত অর্ডারটা নিয়ে বেরিয়ে এসেছিলাম আমি ও নূর সেনা সদর থেকে। রিটায়ারমেন্ট অর্ডারটা যখন হাতে নিচ্ছিলাম তখন মনে পড়েছিল শেখ সাহেব সস্নেহে নিম্মিকে বুকে জড়িয়ে ধরে কথা দিয়েছিলেন সুবিচার করবেন তিনি। সেই সুবিচারের ফলেই আজ আমি চাকরিচ্যুত হলাম বিনা কারণে। সেদিনই সন্ধ্যায় আমাকে সঙ্গে করে নিয়ে কর্নেল হুদা গিয়ে হাজির হলেন ৩২ নং ধানমন্ডিতে। অতি পরিচিত সব কিছুই, কিন্তু এবারের আশাটা কিছুটা ভিন্ন প্রকৃতির, তাই পরিবেশটা কিছুটা অস্বস্তিকর। রেহানা, কামাল সবাই কেমন যেন বিব্রত। পরিবেশটাকে হালকা করার জন্য বললাম, কি কামাল, বিয়ের দাওয়াত পাবো তো? আমার প্রশ্নে লজ্জা পেয়ে কামাল উত্তর দিল, কি যে বলেন বস, আমি নিজে গিয়ে আপনাকে ও নিম্মিকে দাওয়াত করে আসব।
আপনাদের ছাড়া বিয়েই হবে না। রেহানা চা নাস্তা নিয়ে এলো। হুদা ভাই চুপ করে বসে সবকিছু দেখছিলেন। বাসায় ফিরে এলেন শেখ সাহেব। ডাক পড়ল আমাদের তিনতলার অতি পরিচিত ঘরে। একাই বসেছিলেন শেখ সাহেব। ঘরে ঢুকে অভিবাদন জানাবার পর কর্নেল হুদা বললেন, এত বড় অন্যায়কে মেনে নিয়ে চাকরি করার ইচ্ছে আমারও নেই স্যার। বলেই পকেট থেকে একটা পদত্যাগ পত্র বের করে সামনের টেবিলের উপর রেখে তিনি বললেন, আমার এই পদত্যাগ পত্রের অফিসিয়াল কপি থ্রু প্রপার চ্যানেল শীঘ্রই আপনার কাছে পৌঁছাবে। তার এ ধরনের আকস্মিক উপস্থাপনায় কিছুটা বিব্রত হয়েই শেখ সাহেব বললেন, তোমরা সব কিছুই একতরফা ভাবে দেখো, আমার দিকটাও একটু চিন্তা করো না। একদিকে আমার পার্টি আর অন্যদিকে ওরা। আমি কি করুন? পার্টির কাছে আমি বান্ধা। পার্টি ছাড়া তো আমার চলবো না। তারপর আমার দিকে ফিরে বললেন, তুই আর নূর কাইল আমার সাথে রাইতে বাসায় দেখা করবি। শেখ সাহেবের সাথে কথা বলার সময় হুদা ভাইয়ের চোখে পানি এসে গিয়েছিল। পরদিন জেনারেল শফিউল্লাহর অফিসে আমার ডাক পড়ল। চিফ আমাকে নির্দেশ দিলেন, কুমিল্লায় আমার আর ফিরে যাওয়া চলবে না। নিম্মিকে পাঠিয়ে জিনিসপত্র সব নিয়ে আসার বন্দোবস্ত করতে হবে। কর্নেল হুদা এই নির্দেশের জোর প্রতিবাদ করলেন, কিন্তু শফিউল্লাহ তার সিদ্ধান্ত বদলালেন না। কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না তিনি। কুমিল্লায় ফিরে আমি যদি আবার কোনো অঘটন ঘটিয়ে বসি, এভাবেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতার পর যে আর্মি গঠন প্রক্রিয়ার অক্লান্ত পরিশ্রম করেছিলাম রাত দিন, সেই আর্মি থেকে স্বাভাবিক নিয়ম অনুযায়ী বিদায় নেয়ার সৌভাগ্য থেকেও বঞ্চিত করা হয়েছিল আমাকে। একজন সৈনিকের জন্য এই অবমাননা সহ্য করা খুবই কষ্টকর। আমি ঢাকায় রয়ে গেলাম। হুদা ভাই নিম্মি ও খালাম্মাকে নিয়ে ফিরে গেলেন কুমিল্লায়। আমাকে কুমিল্লায় ফিরতে না দেয়ায় অফিসার এবং সৈনিকরা অসন্তোষ ক্ষোভে ফেটে পড়ল। একদিন 2 ট্রাক সৈনিক কুমিল্লা থেকে আমাদের মালিবাগের বাসায় এসে হাজির। আমাকে ওরা নিয়ে যেতে এসেছে। সরকার অন্যায়ভাবে ক্ষমতা বলে আমাকে চাকরিচ্যুত করেছে। তার উপর যে রেজিমেন্ট আমি শুরু থেকে তিলে তিলে গড়ে তুলেছি, সেই ইউনিটের তরফ থেকে আমাকে বিদায় সম্বর্ধনাও জানাতে পারবে না ইউনিটের সদস্যরা। সেটা কিছুতেই হতে দেবে না তারা। সব বাধা উপেক্ষা করে তারা আমাকে নিয়েই যাবে। পরিণামে যা কিছুই ঘটুক না কেন, তার মোকাবেলা করা হবে একত্রিতভাবে। সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে ইউনিটে। ইমোশনালি চার্জ অবস্থায় পরিণামের বিষয়টি উপেক্ষা করে সে পদক্ষেপ তারা নিতে প্রস্তুত হয়েছে। তার ফল তাদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, সেটা তারা বুঝতে না পারলেও আমি বুঝতে পারছিলাম। তাই অনেক কষ্টে সবাইকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। আমার যুক্তিগুলো মেনে নিয়ে অনেক ব্যথা বুকে নিয়ে ফিরে গিয়েছিল তারা। ফিরে যাবার আগে আমার প্রিয় সহযোদ্ধারা বলেছিল, স্যার আপনি যেখানেই থাকেন না কেন, আমরা সবসময় আপনার সাথে আছি। এ কথা ভুলবেন না কখনো। প্রয়োজনে ডাক দিয়ে দেখবেন, আমরা সব বাধা পেরিয়ে আপনার পাশে এসে দাঁড়াবো। একজন কমান্ডার হিসেবে অধীনস্থ সৈনিকদের কাছ থেকে এ ধরনের দুর্লভ সম্মান পাওয়ার সৌভাগ্যও হয়েছে আমার। এর বেশি আর কি লাভ করা সম্ভব হতো চাকরিতে থাকলেও? বাংলাদেশ সেনাবাহিনীতে পদভারে অনেক জেনারেল এবং কমান্ডার রয়েছেন ঠিকই, কিন্তু তাদের কতজনের ভাগ্যে এ ধরনের শ্রদ্ধা এবং বিশ্বাস জুটেছে? আবেগ এবং আত্মতৃপ্তির অনাবিল আনন্দে নিজেকে সামলে রাখতে পারিনি। খুশির জোয়ার নেমে এসেছিল 2 চোখ বেয়ে। মনে হয়েছিল আমার সৈনিক জীবনের যবনিকাপাত অতি আকস্মিকভাবে ঘটানো হলেও স্বল্প পরিসরের এ জীবন আমার সার্থক হয়েছে। শুধু কুমিল্লা থেকেই নয়, দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকেও অফিসার সৈনিকরা সুযোগ সুবিধা মতো আসতে লাগলো সমবেদনা জানাবার জন্য। সবার একই আক্ষেপ, কেন এমন অবিচার, এত বড় অন্যায়? জবাবে সবাইকে বলেছি, স্বৈরাচারী সরকারের পক্ষে সব কিছুই সম্ভব। তারা ক্ষমতার দম্ভে ভুলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয়। প্রকৃতপক্ষে মানুষের
নিজের হাতে কোনো ক্ষমতাই নেই। আল্লাহ তাআলাই সব ক্ষমতার অধিকারী। তার ইচ্ছাতেই যে কোনো ব্যক্তি বিশেষ ক্ষমতা লাভ করে থাকে, কিন্তু তার দেয়া ক্ষমতার অপব্যবহার করলে তিনিই আবার শাস্তিস্বরূপ সে ক্ষমতা কেড়ে নেন। সব অত্যাচারীর ক্ষেত্রে তেমনটি ঘটেছে। আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। এ ঈমানের জোর আমার আছে। আমি তোমাদের দোয়া চাই, আর কিছুই নয়। ছোট দেশ আমাদের, সেনাবাহিনী আরও ছোট। এ সংগঠনে সবাই সবার খবর রাখে। প্রত্যেকটি অফিসার কে কী চরিত্রের, কার কতটুকু যোগ্যতা, এ সমস্ত খবরাখবর সৈনিকরা রাখে। পদাধিকারে প্রাপ্য মর্যাদা তারা সবাইকে দিয়ে থাকে নিয়ম মাফিক। কিন্তু তাদের মন জয় করা, শ্রদ্ধা ও আন্তরিকতা লাভ করতে পেরেছে শুধুমাত্র পরীক্ষিত সৌভাগ্যবানরাই। নীতিগতভাবে পদাধিকার বলে যে সম্মান লাভ করা যায়, তার চেয়ে অর্জিত সম্মানই আমার কাছে বেশি মূল্যবান। তাই চাকুরি জীবনে অধীনস্থ সবাইকে সে ধরনের সম্মানই অর্জন করার জন্য অনুপ্রাণিত করার চেষ্টা করেছি সবসময়। আমার সে প্রচেষ্টা সার্থক হয়েছে। হালে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার লন্ডন সফরকালে সেখানে রেডিওতে আমিনুল হক বাদশাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমার বাবা সেনাবাহিনী গড়েছিলেন বলেই মেজররা জেনারেল হতে পেরেছিলেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। এটা অতি সত্য কথা যে মেজর থেকে যাদের জেনারেল বানানো হয়েছিল তাদের অনেকেরই জেনারেল হবার যোগ্যতা ছিল না, কিন্তু তবু তাদের জেনারেল বানানো হয়েছিল। এর কারণ ছিল শেখ মুজিব চেয়েছিলেন অযোগ্য নেতৃত্বের অধীনে সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে এবং ওই সমস্ত অযোগ্য খয়ের খা টাইপের জেনারেলদের মাধ্যমে সেনাবাহিনীকে তার ঠ্যাঙ্গারে বাহিনীতে পরিণত করতে। কিন্তু সেটা ছিল তার দিবাস্বপ্ন মাত্র। বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের উপর ওই সমস্ত জি হুজুর জেনারেলরা কোনো প্রভাবই বিস্তার করতে সক্ষম হয়নি। নিম্মি ও খালাম্মা গিয়েছিলেন কুমিল্লায় সংসার গুটিয়ে আনতে। বাসার সব জিনিসপত্র ট্রাকে করে বাই রোড পাঠাবার বন্দোবস্ত করে তারা বাই এয়ার ঢাকায় ফিরবেন। হঠাৎ করে ব্রিগেড গোয়েন্দা ইউনিট খবর পেল কুমিল্লা বিমানবন্দর থেকে আওয়ামী লীগের গুন্ডারা নিম্মিকে কিডন্যাপ করার প্ল্যান করেছে। খবরটা পেয়েই কর্নেল হুদা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করলেন। নিরাপত্তার সব দায়িত্ব দেয়া হলো ফার্স্ট ফিল্ড রেজিমেন্টের মেজর বজলুল হুদা এবং ক্যাপ্টেন হাইকে। কর্নেল হুদা নিজে তার ফ্ল্যাগ কারে নিম্মি এবং খালাম্মাকে সঙ্গে করে এয়ারপোর্টে এসে তাদের প্লেনে তুলে দিয়েছিলেন। প্লেন টেক অফ না করা পর্যন্ত তিনি এয়ারপোর্টেই উপস্থিত ছিলেন। এভাবেই আমার আর্মি ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটেছিল।